পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দায় এখনো ডুবে আছে নিম্নাঞ্চল। শেরপুরে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে নেমেছে পানি। রংপুরে তিস্তায় তীব্র ভাঙন। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? রাস্তা ভেঙে গেছে, গরু পানি, গরু রাস্তায় নাই। সহপাঠীকে মারধরের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। জেলা থেকে ঢাকা সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চাই। এখানে সব বাচ্চারা, সব বৃদ্ধরা সব অস্থির হয়ে আছে, সব যাত্রীরা অস্থির হয়ে আছে। মেহেরপুরে 2 দশক ধরে অব্যবহৃত পড়ে আছে কোটি টাকার স্কুল ভবন। মামলা জটিলতা কাটলেও শুরু করা যায়নি শিক্ষা কার্যক্রম। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানি তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উদ্বাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্না বাড়ি নাই। এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি, গরু রাস্তায় নাই। পুকুরে মাছ টাছ সব বাঁচায় গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরের সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ঘের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর নালিতাবাড়ি গাজীর খামার সড়ক পানিতে ডুবে, যান চলাচল এখনো বন্ধ। পানি বাড়ছে তিস্তায়। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিক বাজার, মিনার বাজার, বিনবিনিয়া, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। জমি জায়গা যা সব আমাদের গেছে, কিন্তু আমরা যে বাড়িটা করে আসি এই বাড়িও আমাদের থাকবে না। যত দ্রুত সম্ভব সরকারের কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের যেন রক্ষা করে। এই আমি বাড়ি ভাঙবার হলো 6 মাস, আবার যদি বাড়ি ভাঙি এই টাকা পয়সা আমি কোথায় পাবো? আমরা অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখানে চরাঞ্চলে আমরা বসবাস করি, খুব দুর্যোগে করি। আমরা সরকারের কাছে আবেদন করি, এটা জন্য আমাদের কাজটা চাই। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি নেত্রকোনায় কামাল হোসাইনের কাছে। কামাল, প্লাবিত এলাকার সার্বিক চিত্র জানাবেন, আর ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়রা কি বলছেন বা আপনি কি দেখতে পাচ্ছেন জানাবেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার 3টি ইউনিয়ন খারনই, নাজিরপুর এবং এই 3টি ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করেছে ভারত থেকে। পাহাড়ি ঢলের সাথে পানি এসে প্রায় 7-8 ঘন্টা এই অঞ্চলের পানিটা অবস্থান করছিল, পরে নদী দিয়ে পানি আসলে নেমে যাচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফসলি জমি বা রূপা আমনের বীজতলা নষ্ট হয়েছে ব্যাপক। কিছু পুকুরের মাছ ভেসে গেছে। 3টি ইউনিয়নের প্রায় 15টি গ্রামে এই ক্ষতি হয়েছে বা তাণ্ডব হয়েছে বলা যায়। রাত 12:30টার পর থেকে
রাত 12:30টার পর থেকে কিন্তু পানি ঢুকছিল এবং এই পানিটা সকালের মধ্যে আবার জমি থেকে বা মানুষের বাড়িঘর থেকে রাস্তাঘাট থেকে সরে গেছে, নিম্নাঞ্চলে ধীরে ধীরে নেমে যাচ্ছে। ফলে ক্ষয়ক্ষতির চিত্র বেশি উঠছে, সড়কের ক্ষতি হয়েছে, বাড়িঘরের ক্ষতি হয়েছে, গাছপালার ক্ষতি হয়েছে এবং রূপা আমনের যে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা বলছেন যে সামনে যে আসন্ন রূপা আমের যে মৌসুম, সেই মৌসুমে আসলে রূপা আমনের আবাদ নিয়ে তারা বিপাকে পড়বেন। এই মুহূর্তে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা রোপণ করা নিয়ে আসলে বিপাকে পড়বেন। নতুন করে বীজতলা তৈরি করে এবং বীজ রোপণ করে সেগুলো চারা করা একটু সময়ের ব্যাপার এবং খরচের ব্যাপার। সেগুলো সরকার থেকে যদি সহায়তা না করা হয়, কৃষকরা বিপাকে পড়বেন। আমি একটু আগে জেনেছি যে এই অঞ্চলের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এরই মধ্যে এই দুর্গত এলাকায় এসেছেন। এসে তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করবেন এবং কৃষকদের সাথে কথা বলবেন। তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষক এবং যারা ফিশারির মাছের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির চিত্র আসলে তালিকা করে সেগুলো সরকার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এই ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে, স্থানীয় প্রশাসন তা করছে এবং জনপ্রতিনিধি যারা আছেন তা বিষয়টি তদারকি করছেন। কামাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার যাচ্ছি রংপুরে সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছে। মাঝার, প্লাবিত ও নদী ভাঙ্গন কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। সার্বিক পরিস্থিতির কথা আমি বলি, সেটি হচ্ছে যে এখন এই মুহূর্তে যে আমরা যে জায়গাটিতে আছি, বাগদোহারা নামে একটি জায়গা, সেখানকার যে রাস্তাঘাটগুলো যেগুলো আছে সেগুলো একেবারে ধরেন একেবারে হয়ে গেছে, অনেক জায়গায় কর্দমাক্ত হয়ে গেছে এবং এটার কারণে যেটি হয়েছে যে এখানে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে মানুষ পড়েছেন এবং আমনের যে আবাদ আছে সেই আমনের আবাদ কেবলই তা অনেকে লাগিয়েছিলেন, সেই আমনের আবাদও ডুবে গেছে এবং রাস্তাঘাট নিয়ে যে বিরক্তিটা, রাস্তাঘাট নিয়ে যে ভোগান্তিটা, সেটি কিন্তু একেবারেই চরমে পৌঁছেছে এবং রাস্তাঘাট আমরা যতটুকু চোখে পড়ে সেখানে দেখা যাচ্ছে খানাখন্দ এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে 1 হাঁটু পানি, কোন কোন জায়গায় কোমর পানি পর্যন্ত কিন্তু এই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যেহেতু যাতায়াতের অবস্থা খুবই খারাপ, সে কারণে একজন রোগীকে একটি চর এলাকার একজন মানুষ তারা হচ্ছে যে যেহেতু যাতায়াতের অবস্থা খুবই খারাপ ছিল নদীর পারে এবং সেখানে নৌকা দিয়ে সেটিকে গঙ্গাচড়ার দিকে পাঠানো হয়েছে। এরকম আমরা একটা দৃশ্য দেখেছি দূর থেকে, যদিও আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। এই রাস্তাঘাটের যে চরম যে অব্যবস্থাপনা এবং রাস্তাঘাটের যে খানাখন্দকে ভরার কারণে আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারিনি। এখানকার যারা লোকজন আছেন আমরা কথা বলছিলাম, কিছু লোকজনের সাথে, তারা খুবই অসন্তোষ প্রকাশ করে দশায় কিন্তু কোনো পক্ষেরই কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না এবং রাস্তাঘাটগুলো দ্রুত যদি ভালো না করা যায় তাহলে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য সব থেকে বেশি ভোগান্তি হয়েছে। জ্যোতি। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নড়াইলে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রতিবেশীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সকালে সদরের দত্তপাড়া এলাকা থেকে রবিউল শিকদারকে আটক করা হয়। স্বজনরা জানায় সোমবার বিকেলে বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় রবিউল তাকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটি বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে রবিউলের ঘরে মেয়েটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত রবিউল। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেল লাইন অবরোধ করে তারা। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফোরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বিনা টিকিটে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপর হামলা চালায় টিটি। হামলাকারীর শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গেছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। আমরা তো এই ট্রেনটা উঠাই একমাত্র কারণ কি এটা বিরতিহীন ট্রেন, আমরা 11টার মধ্যে পৌঁছে যাব, ওখান থেকে হচ্ছে আপনার আমরা নিজ নিজ বিভিন্ন কাজ করতে পারবো, কিন্তু এভাবে আমরা ভোগান্তিতে পড়ে আছি। এখানে সব বাচ্চারা, সব বৃদ্ধরা সব অস্থির হয়ে আছে, সব যাত্রীরা অস্থির হয়ে আছে, এখানে মুমূর্ষু রোগী আছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কোন কোন ট্রেন সেখানে আটকা পড়েছে আর অবরোধের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন এবং যাত্রীদের যে ভোগান্তি সে বিষয়ে একটু জানাবেন আমাদেরকে। যদি যাত্রীদের ভোগান্তি কিন্তু অনেকটাই, কারণ 5.5 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনও ট্রেন ছেড়ে যায়নি এবং কখন ছাড়বে সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থী এবং রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছেন এবং সেখানে কিন্তু কথা বলছেন। এখন পর্যন্ত এই রাজশাহী থেকে ঢাকাগামী যে বনলতা এক্সপ্রেস, সিলসিটি এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস এবং লোকাল ট্রেন যেটি রয়েছে রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ঢাকা মেল, সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে রহনপুরগামী যে কমিউটার এক্সপ্রেস এবং পাবনা থেকে রাজশাহীগামী যে ঢালাচর এক্সপ্রেস, এই ট্রেনগুলো চলাচল কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে তারা 4টি দফা জানিয়েছেন। 4 দফা যে দাবি, এই দাবিগুলোর মধ্যে অভিযুক্ত যিনি রয়েছেন টিটি, তাকে সশরীরে উপস্থিত হতে হবে এবং যেহেতু তিনি ঘুষ গ্রহণ করেছেন তার বিরুদ্ধে সেই অভিযোগ, সেই অপরাধে তাকে প্রাতিষ্ঠানিক শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের বিষয়ে তার যে এই আইনগত ব্যবস্থা নিতে হবে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সকল দূরপাল্লার যে ট্রেন চলাচল সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে একটা যাত্রা বিরতি দিবে, সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কিন্তু কথা বলা হয়েছে। প্রশাসনের পক্ষ কথা বলা হয় শিক্ষার্থীদের, যে শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন যে প্রশাসনকে এই দাবিগুলো না মানা হলে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং সকাল 6:30 থেকে এখন পর্যন্ত কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে, চারুকলা অনুষদের ঠিক সামনেই কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং আমি একটু আগেই বনলতা এক্সপ্রেসের যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তারা যে ভোগান্তির বিষয়ে কিন্তু জানাচ্ছেন এবং তারা বলছেন যে সকাল 7টা থেকে কিন্তু তারা বসে আছেন, অপেক্ষা করছেন। অনেকে জরুরি যে রোগী থেকে শুরু করে যারা ঢাকাতে যাবেন তারা রয়েছেন। তারাও কিন্তু শিক্ষার্থীদের যে 4টি দাবি, সেই দাবি যাত্রীরা বলছেন যে সেই দাবিগুলো কিন্তু যৌক্তিক এবং শিক্ষার্থীদের দাবি, তাদের এই দাবি না মানা হলে তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু চলবে। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য। 20 বছরেও চালু হয়নি মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়। মামলা জটিলতা কাটলেও সঠিক উদ্যোগের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার ভবন। স্কুলের অভাবে রসিকপুর সহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা যাচ্ছে দূরের শিক্ষা প্রতিষ্ঠানে। দ্রুত সমস্যা সমাধানের দাবি এলাকাবাসীর। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের 20 বছরেও পায়ের ছাপ পড়েনি কোনো শিক্ষার্থীর। কোটি টাকার সরকারি সম্পদ এখন জরাজীর্ণ। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান বাড়াতে সেসিভ প্রকল্পের আওতায় 2003 সালে শুরু হয়ে 2007 সালে শেষ হয় স্কুল ভবনের কাজ, কিন্তু বিদ্যালয়টি আলোর মুখ দেখার আগেই আটকা পড়ে আইনি জটিলতায়। চাকরি দেওয়ার শর্ত ভঙ্গের অভিযোগে 2006 সালে আদালতে যান জমিদাতা। 2011 সালে মামলা খারিজ হলেও এখনো শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। স্কুলটি চালু না হওয়ায় রসিকপুর, রতনপুর ও পরানপুর গ্রামের শত শত শিক্ষার্থীকে প্রতিদিন 7 থেকে 10 কিলোমিটার দূরের অন্য প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। আমাদের রসিকপুর যে সরকারি এই যে হাই স্কুল আছে ওইটা যদি খুলে দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হয়, কেননা রসিকপুর থেকে বাউগান 5 কিলোমিটার স্কুল, ওইখানে যেতে একটু কষ্ট হবে। আমরা রসিকপুর থেকে বাউগান পর্যন্ত যেতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা অনেক সময় সাইকেল নষ্ট হয়ে গেলে হেঁটে যেতে হয়। স্কুলে ওই 1 গ্রাম মাঠ পার করি স্কুলে দিতে গেলে ঝোড় জঙ্গল, ওখানে সমস্যা। আমার স্বামী একটু ভালো মানুষ, উনি আমার
আমাকে না বললেই সেই জমিদার সাথে ওদের সাথে কথা বলছি, করার পর আমাকে বলছি যে জমি চাইছি, কারণ আমাকে জমি দিয়েছো দান, আর তুমি এবার আরেক জায়গায় দিবা কেন, তাহলে আমার ভবিষ্যৎটা হলে কি বললি ওরা 5 বিঘি জমি দেবো। ভবনের ভেতরে থাকা লাখ লাখ টাকার আসবাবপত্র, ফ্যান, লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। তবে প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগের কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। আর মন্ত্রণালয়ের বিশেষ আদেশে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। শিক্ষার মান উন্নয়নের জন্য আমি ওনাদেরকে খোঁজখবর দিয়ে কাগজপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে প্রকল্পটা নতুন করে চালু করা যায় কিনা এ ব্যাপারে আমি সার্বিক প্রচেষ্টা চালাব। শিক্ষা বোর্ড এবং মাওসি অধিদপ্তর যদি বা কোনো শিক্ষানুরাগী ব্যক্তি যদি এই প্রতিষ্ঠান আবার নতুন করে গড়ার জন্য বা নতুন করে চালু করার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, আমার এই শিক্ষা ডিপার্টমেন্ট তথা জেলা শিক্ষা অফিসের সহযোগিতা থাকবে। স্কুল মাঠ সহ 1.33 একর জমির উপর ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 2 কোটি টাকা। সব জটিলতা কাটিয়ে দ্রুত বিদ্যাপীঠটির চালুর দাবি স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে একই পরিবারের 3 জনের। সকাল 6:30টার দিকে সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আশা খাতুন তার শিশু সন্তান মিমকে নিয়ে ফুফু হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। হাসিনা বেগমের বাড়ির লোহার মইয়ের সাথে বৈদ্যুতিক তার লেগে থাকায় সেটি বিদ্যুতায়িত হয়েছিল। সেই মই দিয়ে ছাদে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশা। তাকে বাঁচাতে ফুফু হাসিনা ও শিশু মিম এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত 8 জন। সোমবার রাত 10টার দিকে হাজীগঞ্জে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে আর্জেন্টিনার সমর্থক হাবিবের সাথে এক ব্রাজিল সমর্থকের কথা কাটাকাটি হয়। ফাইনাল খেলায় আর্জেন্টিনা স্পেনের সাথে পরাজিত হলে হাবিবকে দেখে কটূক্তি করে ব্রাজিল সমর্থক অপূর্ব সহ কয়েকজন। এর জের ধরে রাতে হাবিব সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অপূর্বের বাড়ি সহ কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় বসতঘর, কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। ফেসবুকে ছড়িয়েছে ঘুষ নিয়ে দর কষাকষির ভিডিও। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার আগেই নিজ জেলাতে স্ট্যান্ড রিলিজ করে বদলি করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এলজিডির সাবেক প্রকৌশলীকে। অভিযুক্ত প্রকৌশলী ইদ্রিস আলীর দাবি কাজের অংশ হিসেবেই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল, যেখানে দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এলজিইডির সাবেক প্রকৌশলী ইদ্রিস আলী খান ক্যালকুলেটরে হিসেব করে ঘুষের দর কষাকষি করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সরেজমিনে অভিযুক্ত ইদ্রিসের সাথে দেখা করার চেষ্টা করেন, কিন্তু ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অফিসে অনুপস্থিত ইদ্রিস আলী খান। বিগত সপ্তাহে কয়েকবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে ওনার সামনাসামনি সরাসরি বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ওনাকে কর্মস্থলে আমরা অনুপস্থিত পেয়েছি এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে উনি ফোন রিসিভ করেন নাই। মোবাইলে অভিযুক্ত ইদ্রিস দাবি করেন কাজের জন্যই ক্যালকুলেটর ব্যবহার করছিলেন এবং তদন্ত কমিটি গঠন নিয়ে কোনো টেনশন করছেন না বলেও জানান ইদ্রিস। ইঞ্জিনিয়ার মানুষ, তার কাজই তো ক্যালকুলেটর, একটা ভ্যাট হিসাব করতে আসে, একটা আয়কর হিসাব করতে আসে, একটা বিল কাটলি পরে কত কেন কাটলেন সেই হিসাব দেওয়া লাগে। ক্যালকুলেটরের কাজই তো আমার এই ক্যালকুলেটরের হিসাব নিকাশ পার্সেন্টেজ বের করে যদি অপরাধ হয় তাহলে আর কেমনি হলো বলেন, বলে আমি অত টেনশন করি না। এদিকে তদন্ত শেষ হবার আগেই ইদ্রিস আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বদলি করা হয়েছে নিজ জেলা পাবনার সাথিয়ায়। পঞ্চগড় জেলা যতগুলো প্রজেক্ট হয় ইঞ্জিনিয়ারগুলো আমাদের দেখভাল করে, তো একজন ইঞ্জিনিয়ার যদি এভাবে সে পার্সেন্টেজ গুনে নেয় তাহলে টেকসই উন্নয়নে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। সরকারের উচিত তদন্ত করা, যাতে অন্য কর্মচারীরাও সাবধানী হন, তাদের কাজের প্রতি দায়িত্বশীল থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, অভিযুক্ত ইদ্রিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে সংশ্লিষ্ট জেলা অফিসে। এই বিষয়ে প্রতিবেদন দিয়েছে প্রাণী সম্পদ অফিসার মহোদয়। এক্ষেত্রে আমরা এই তদন্ত প্রতিবেদনটা জেলা পরিষদ বরাবর পাঠিয়ে দিব তাদের ডিপার্টমেন্ট বরাবর পাঠানোর জন্য, তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তদন্ত শেষ হবার আগেই অভিযুক্তকে স্ট্যান্ড রিলিজ এবং নিজ জেলায় বাড়ির পাশে বদলি করার ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নিরপেক্ষভাবে ঘটনা যাচাই এবং দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।